এটা ভাঙার হাত থেকে বাঁচিয়েছিস। ওই পরিবারের বউ হয়ে তুই ওনাদের সম্মান বাঁচিয়েছিস। এত ভালো বৌমাকে কেউ কি না ভালোবেসে থাকতে পারে? দিদা, নম্রতা উপরে আছে? গুরুদ্বারে গেছে মা প্রণাম করতে। উপরওয়ালা আশীর্বাদ করার সাথে যদি একটু বুদ্ধিও দিত। কিছু বললি রে? দিদা, আমি আর কি বলবো, উপরওয়ালার কাছে এটাই চাইছিলাম যাতে নম্রতাকে উনি সাহস দেন, ঠান্ডা মাথায় চলার শক্তি দেন, ওকে সাহায্য করেন। নম্রতা কখনো মিথ্যে বলে না, ও কখনো মিথ্যে বলতেই পারে না। কিন্তু তোর কি মনে হয় না যে আমরা... দিদা প্লিজ, এখন তুমি ওর আবার সাইড নেওয়ার চেষ্টা করো না। আমি ওর বোন, ওকে সাহায্য করতে চাই, ওকে নিয়ে চিন্তা হয়। মা, বাবা, অদিত, নিখিল সবাই ওর কথা ভাবে। এমনকি মা এখানে আসতে চাইছিলেন নম্রতাকে দেখতে, আমি বারণ করলাম। যদি নম্রতা ওনাকে দেখে আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। দেখলি সত্যি কত বোঝে আমাদের নূর। দিদা। হ্যাঁ রে মা, আমাকে তুমি ভুল বুঝো না। এটা এখানকার সবচেয়ে বড় সাইকোলজিস্টের নাম্বার। নম্রতাকে ওনার কাছে নিয়ে যাও, নম্রতাকে উনি একদম ঠিক করে দেবেন। সত্যি নূর একদম ঠিক বলছে সত্যি। এই ব্যাপারে আমাদের ভাবা উচিত, তা নয় তো কি? কিছু সমস্যা থাকলে ডক্টরের কাছে তো যেতেই হবে। ঠিক আছে মা, আমি তো দাদু আর নম্রতার সঙ্গে কথা বলবো আর ওদের রাজি করানোর চেষ্টা করব। যদি নম্রতা রাজি হয় আমাদের আপত্তি কিসের? একবার শুধু নম্রতাকে এই ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপর দেখো আমি কি করি। তারপর নম্রতা সব সময়ের জন্য আউট হয়ে যাবে, শ্বশুর বাড়ি থেকেও আর আমার জীবন থেকেও। তুমি এটা এখনো সামলে রেখেছো? অনেক পুরনো হয়ে গেল তো, বদলে দিচ্ছ না কেন? যে জিনিসগুলোর সাথে স্মৃতি জড়িয়ে আছে সেগুলো বদলে ফেলা আমার জন্য কঠিন। যাকে সামলে রাখতে হতো তাকে তো সামলে রাখতে পারলাম না, তার দেওয়া জিনিসগুলো তো অন্তত সামলে রাখতে পারি। দেখ, অ্যাক্সেলারেটরটাকে না এরকম ভাবে এরকম ভাবে অ্যাক্সেলারেটরটা এরকম ভাবে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আমি তো আস্তে আস্তে। করছি। হ্যাঁ, এইদিকে ঘোরা না, তাহলে এইদিকে ঘোরা। আস্তে আস্তে। আরে কি করছিস তুই? আস্তে। নম্রতা, নম্রতা আস্তে। ব্রেক ব্রেক। নম্রতা কি করছিস তুই? নম্রতা ব্রেক মার। ট্র্যাক্টর আসছে সামনে। আস্তে আস্তে নম্রতা। নম্রতা থাম থাম থাম। নম্রতা কি করছিস? আরে দেখতে পাচ্ছেন না নাকি ম্যাডাম? ব্রেক ব্রেক মার, ব্রেক মার নম্রতা, ব্রেক মার। নম্রতা, কি নম্রতা, কি নম্রতা? এটা কি করলি তুই? আমি বলছি না প্রথমেই, আমার কথাটাই তো শুনছিস না তুই। ও, আমি ব্রেক চিপতে গেছিলাম আর অ্যাক্সেলারেটর চিপে গেছিল। ও হয়ে গেছে। ওরকম বড় বড় শহরে ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। বড় বড় শহরে এরকম ছোট ছোট জিনিস হয়। সিনেমার ডায়লগ মারছিস তুই। ছোট ব্যাপার এটা, অনেক কিছু হয়ে যেতে পারতো। এখন হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম আমি, আর আমার জীবও খারাপ করে দিলি। এবার শোন, বেরিয়ে এখন থেকে। শিখে নিয়েছিস ড্রাইভিং, হয়ে গেছে। চলে বললেই আমি বেরিয়ে যাব। আমি বেরোচ্ছি না। কেন? 1 মিনিট। একদিন আসবে মিস্টার ঈশান, একদিন এমন আসবে যখন আমাদের নাতি নাতনিরা বলবে দিদা কি ড্রাইভিং করো তুমি। তখন না আমি ওদের বলবো, বাচ্চারা আমার কথা শোনো, এই ড্রাইভিংটা না তোমাদের দিদা নিজে শিখেছে। তোমাদের দাদু তো 1 নম্বরের রাগী, শেখাতো তো না, শুধু বকাবকি করে যেত। তা ঠিক, বুড়ো হতে হতে অন্তত শিখেই যাবি। হ্যাঁ, তো ড্রাইভিং শিখতে শিখতে এও দেখবি বড় হয়ে গেছে। 20-30 বছরে আরামসে হয়ে যাবে। ঠিকই ওটাই। কত বছর? মানে 20-30 বছর। ঈশান,
আমার কাছে বাজে সময় নেই। তুমি আমাকে বলো তোমার দাদা আর নম্রতা কি প্ল্যান করছে? ওরা কি পুলিশ কমপ্লেন করতে চাইছে নাকি? দেখো, আমার কাছে ইলেকশনের থেকে বড় আর কিছু নেই, সেটা তুমি ভালো করেই জানো। তাই তোমার সঙ্গে আজ আমি শেষবার দেখা করতে এসেছি। তাই যে জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তার আগে এটা বলো যে নম্রতা দাদার ফোন কেন ধরছে না? কোথায় ও? কি করেছো তুমি ওর সঙ্গে? আর আমার নামটা বলে দেনি তো? তোমার কি মনে হয় আমি বোকা নাকি? ও যদি তোমার নাম বলতো তাহলে আমি এখানে আসতাম? ও তোমার নাম নেয়নি, ও তোমার বন্ধুত্বের সম্মান রেখেছে। বন্ধুত্বের কথা ছেড়ে দাও, বন্ধুত্বটা খুব ভালোই পালন করেছো আমার বরকে কেড়ে নিয়ে। তবে তোমার থেকে অনেক বেশি ভরসা করা যায় ওকে। তুমি ওকে কি ভেবে ডেকেছিলে ফার্ম হাউসে? তোমার বোকামির জন্য পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে আমি সামলাতে পারছি না। ওকে কন্ট্রোল করতে গিয়ে আমায় কি না করতে হয়েছে। তোমার কি মনে হয়েছিল আমাদের এক বেডে দেখে, আমাদের একসঙ্গে দেখে ও খুব খুশি হবে? আরে বাবা, আমি কি করে জানবো যে ও এসে এইভাবে সিন ক্রিয়েট করবে? আমারই মাথাটা খারাপ হয়ে গেছিল যে আমি নূরের কথা শুনে এসব করলাম। কি বললে তুমি? কার কথা শুনে তুমি? ওই তেমন কিছুই না, শুধু রিভেঞ্জ নিতে চেয়েছিলাম আমি। আর এই রিভেঞ্জের চক্করে কি জানি আমি কি করে ফেললাম। দেখো, আমিও তোমাকে ভালোবাসি না। প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার দাদার ওপর, যে সবার সামনে আমার আর ভেরোনিকার ব্যাপারে ড্যাডকে বলে দিয়েছিল। ওর জন্য সবার সামনে আমাকে ড্যাড চড় মেরেছিল। আর তার জন্য তুমি আমার সঙ্গে এই ধরনের কাজ করার কথা ভাবলে? অদিত, তোর মতো ফালতু ছেলে আমি দেখিনি, তোকে আমি ছাড়বো না। আমি তোকে স্টুপিড মেয়ে, আজকের পর থেকে তোমার মুখ আমাকে দেখাবে না। আর এটা কেমন উপদেশ নয়, হুমকি মনে করবে। দিদা, নম্রতা সত্যি গুরুদ্বারা গেছে তো? ও আবার গুরুদ্বারার নাম নিয়ে ঈশানের সাথে দেখা করতে চায়নি তো? নূর, এসব কি বলছিস? না না দিদা, আমি সেটা বলতে চাইনি। দেখো না কত দেরি হয়ে গেল, গুরুদ্বারাতে এতক্ষণ। সত্যি নূর ঠিক বলছে। ওই ঈশানকে আমার একটুও ভালো লাগে না। আর তাছাড়া ওর শ্বশুর বাড়িতে গিয়ে ঝামেলা করে এলো, এসব আবার কি? নূর, দেখ, আমার মনে হয় তোর যাওয়া উচিত। মানে তোর বাড়িতে সবাই অপেক্ষা করছে। না দিদা, নম্রতা আসুক অন্তত। নম্রতার সাথে দেখা না করে আমার একদম যেতে ইচ্ছা করছে না। নূর, আমি চাই না তুই নম্রতার সামনে আসিস। মা, তুই জানিস তো যে দিদা, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমার নম্রতাকে নিয়ে চিন্তা হয়, সেই জন্যই তো আমি এখানে এসেছি। দেখ মা, আমি শুধু এটুকু চাই তুই নম্রতার সামনে আসিস না। তুই জানিস তো, তোকে দেখলে উত্তেজিত হবে, ওর মনে হাজারটা প্রশ্ন আসবে। আর আমি শুধু চাই এখনো শান্ত থাকুক, ওর মাথায় এমন কিচ্ছু না আসুক যাতে ও উত্তেজিত হয়। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের সবার মনে হয় যে আমি এখানে থাকলে নম্রতা কষ্ট পাবে, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এমনিতেও তোমরা সবাই তো নম্রতার দলেই থাকবে। আমি যতই ভালো করার চেষ্টা করি, এখানে সবাই আমাকে ভুলই বোঝে। ওই যে নম্রতা এসে গেছে। নূর, চল, তুই আমার সঙ্গে চল। আরে কিন্তু আমি নম্রতার আরে সাথে। চল না। নম্রতা, চলে এসেছিস মা? ভালো লেগেছে ওখানে গিয়ে? হ্যাঁ, দিদা, কেউ এসেছিল নাকি? আরে না না রে, ওই আমি আর দিদি বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম।
প্রতিবেশীদের মধ্যে কেউ এসেছিল নাকি? আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল? নম্রতা, তুই একটু বেশি ভাবছিস মা। কেউ তোর কথা কেন জিজ্ঞেস করবে? আচ্ছা ছাড় এসব কথা, যা ঘরে গিয়ে বিশ্রাম নে, তোর জন্য চা বানাচ্ছি। আচ্ছা। কত বড় নাটকবাজ! এত মিথ্যে আমিও বলি না। বলে কিনা অদিত তোকে বেসমেন্টে রেখেছিল, ঘুমের ইঞ্জেকশন দিত। অবশ্য এটা হলেই ভালো হতো, ডাক্তার যদি 2-4টে ইঞ্জেকশন দিত তাহলেই ওর সব ব্যামো সেরে যেত। তার মানে তুমি চাও যে আমাদের নম্রতাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে? এ তুমি কি বলছো গো? না আমাদের নম্রতার কিছু হয়েছে না, উনি সেরকম ডাক্তার। তবে এটুকু তো তুমিও জানো, কিছু একটা আছে যেটা নম্রতার চিন্তা। হয়তো এই ডাক্তারের সাথে দেখা করে আমাদের নম্রতা সবকিছু সহজ করে বুঝতে পারবে। চুপ করো তুমি, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। নমস্কার। নমস্কার, এসো এসো, ভেতরে এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, নম্রতার সঙ্গে কথা বলতে এসেছি। কি ব্যাপার রেণুকা, সব ঠিক আছে তো? কিছু মনে করবেন না, কিন্তু আমার পরিবারে ততদিন পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না যতদিন পর্যন্ত নম্রতা না চায়। রেণুকা, এসব কি বলছো তুমি? তাহলে আর কি বলবো? আপনার দেখো নাতনি রেণুকা, তো- আমি নম্রতার ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না। এখনো খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর তুমি যদি ওর ব্যাপারেই কথা বলতে চাও তাহলে আমি কোনো কথাই বলতে চাই না। কথা বলতেই হবে। আপনার নাতনির জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, আমি চুপ থাকলাম। ঈশানের বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, আমি তাও কিছু বলিনি। আমার ছেলেটা ওর কথা ভেবে দমাকে কি শেষ হচ্ছে দেখেও আমি মা হয়েও কিছু করতে পারিনি। এবার যখন ও সব কিছু ভুলে জীবনে এগোতে চাইছে, তো নম্রতা সেটাও হতে দিচ্ছে না। ও কিছুতেই আমার ছেলেটা পিছুই ছাড়ছে না। ব্যাস রেণুকা, আমি আমাদের মেয়ে নম্রতাকেও চিনি, আর তোমার ছেলে ঈশানকেও ভালো করে চিনি। আর তোমাকে বলেছি তো, আমি এই সময়ে নম্রতার ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না। থামো তুমি রেণুকা, নম্রতাকে দোষ দেওয়া বন্ধ করো। আরে যবে থেকে ওর বিয়ে হয়েছে ও ওর অতীতের দিকে ফিরেও তাকায়নি। ও তো নিজের সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছে। আরে ওর তো সময় নেই তোমার ঈশানের কথা ভাবার। হ্যাঁ, আজ তো প্রচুর সময় ছিল ওর কাছে। গুরুদুয়ারাতে ঈশানের সঙ্গে দেখা করেছিল। গুরুদুয়ারাতে যে কেউ যেতে পারে, হতে পারে এটা কাকতালীয়, হয়তো একই সময়ে দুজনে সেখানে পৌঁছে গিয়েছিল। দেখো, তুমি তোমার ছেলেকে সামলাও। ও নিজেই নম্রতার পেছনে পেছনে ঘোরে, এমনকি ও শ্বশুর বাড়িতে গিয়েও ঝামেলা করে এসেছে। ও যা কাজ সেটাই করুক, বারবার এখানে কেন আসে? ও পুরো বিষয়টা না জেনে মাঝখান থেকে কথা বলা উচিত নয়। চুপ করো রেণুকা, অনেক হয়েছে, আর নয়। দেখো, এরপর যদি আর কিছু বলো না, আমি সহ্য করব না। তনু আর বীরের সঙ্গে তোমার সম্পর্কটা খুব ভালো ছিল। সেই সম্পর্কে দোহাই দিয়ে আমি তোমার কাছে হাত জোড় করছি যে তুমি চলে যাও এখান থেকে, যাও। উপরওয়ালার দোহাই তোমাকে, এখন এখান থেকে যাও। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। আর কতদিন দাদু দিদা আমার জন্য এভাবে লড়বেন? আজকে আমি ঈশানের মায়ের সাথে কথা বলে এই চ্যাপ্টারটা এন্ড করেই ছাড়বো। একটা কথা তো নিশ্চিত যে নম্রতা বৈবাহিক এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চায়, আর খুব তাড়াতাড়ি ও সেটাই করবে। আমাদের একটু পেশেন্স রাখতে হবে, আর এটা দেখতে হবে যে এই সবকিছু কবে শেষ হবে। এটা অতটা সোজা না যতটা তুমি ভাবছো। কি মনে হয় তোমার যে অদিত এত সহজে ওকে ডিভোর্স দিয়ে দেবে, নম্রতাকে ছেড়ে দেবে? না, একেবারেই না। আর নম্রতা ভাবছে ও এই লড়াইটা একলাই লড়তে পারবে। আমি জানি ও আমার সাহায্য নেবে না, ও আমাকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আমি ওকে কখনোই একা ছাড়বো না।
ও চাক বা না চাক, কিন্তু এই লড়াইটাতে আমি ওর সাথে থাকবো। সামনে থেকে থাকি বা পিছন থেকে, আমি ওর সাথেই থাকবো। আমিও আপনাদের বয়সের কথা মাথায় রেখে এখান থেকে চলে যাচ্ছি। যদি আপনারা এটা না চান যে আমি সবার সামনে আপনার নাতনির কুকীর্তির কথাগুলো তুলে ধরি, তাহলে ওকে দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। নমস্কার। আন্টি, আন্টি, না, দাদু প্লিজ, প্লিজ আমায় আজকে যেতে দাও। আমাকে ঈশানের মায়ের সাথে কথা বলতেই হবে। দাদু প্লিজ আমায় যেতে দাও। তুমি এরপরে আর কোনোদিন আমার নামে কমপ্লেন শুনতে পাবে না। দাদু প্লিজ, দাদু প্লিজ। আন্টি, অটো। এটা আবার কেমন অভদ্রতা? আন্টি, তুমি আমার আর ঈশানের ব্যাপারে ভুল ভাবছো। এখন আমার আর ঈশানের মাঝে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে তুই ওর সাথে গুরুদুয়ারায় কি করছিলি? তুই কি ভাবিস আমি কিছুই দেখিনি? তুই আসলে চাসই না যে ও জীবনে এগিয়ে যাক। আমি হাত জোড় করছি নম্রতা, তুই দয়া করে আমার ছেলেটাকে এবার ছেড়ে দে। ওকে নিজের মতো করে একটু বাঁচতে দে। ওকে অন্য কারোর সাথে জীবনে এগোতে দে। কারণ তুই জানিস যে যতদিন তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছুই আর ভাবতে পারবে না। আন্টি তুমি প্লিজ তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি নিজে ঈশানকে বোঝাই, বারবার ওকে বোঝাই যে ওর এবার লাইফে মুভ অন করা উচিত, নতুন করে জীবনটা শুরু করা উচিত। আমি নিজে চাই না যে ও আমার আশেপাশে থাকুক বা আমার প্রবলেমগুলো ওর নিজের মনে করুক। তুই কি ভাবিস তুই বলবি আর তোর কথা আমি বিশ্বাস করে নেব? তুই তো চাস ও ভালো থাকুক, তাই না? তাহলে কেন তুই বারবার নিজের কষ্টের কথা শুধু ওর সামনে তুলে ধরিস? তুই তো ভালোভাবেই জানিস যে ও এখনো সারাক্ষণ তোরই কথা ভাবে, কিন্তু তা সত্ত্বেও তুই এমন কিছু একটা করিস যে ওকে তোর মুখোমুখি এসে দাঁড়াতেই হয়। ঠিক আছে আন্টি, এইবার শুধু আমি মুখে বলবো না, আমি আপনাকে আমার কথা প্রমাণ করে দেখাবো। আগামী 2 দিনের মধ্যে ঈশান হিয়ার সাথে নিজের লাইফে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি তোমায় কথা দিলাম। কিন্তু আমি তোর কথায় তখনই বিশ্বাস করব যখন সবকিছু আমার নিজের চোখের সামনে ঘটতে দেখব। তোর প্রতি আমার এই ঘৃণা কোনোদিনই মুছে যাবে না নম্রতা। তোর জন্য আমি বিধবা হলাম, আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল, আমার ছেলেটা বেঁচে থেকেও যেন বেঁচে নেই। তুই নিজের মা বাবার সম্মান ডুবিয়েছিস নম্রতা। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। তুই আমার ছেলেটাকে জীবনে এগোতে দিতে চাস না নম্রতা, তাই জোঁকের মতো সেটে আছিস ওর সাথে। যতদিন পর্যন্ত তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছু ভাবতেই পারবে না। মাম্মা বাবা, এটা কি অদ্ভুত সমস্যায় পড়লাম আমি। কিভাবে বেরোবো এর থেকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ আমায় সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমায় সাহস দাও। আমি সাহস হারাতে চাই না। এই সমস্যাটার সমাধান করার জন্য একটা
রাস্তা দেখাও আমাকে। এই রাস্তা থেকে সরো। ও আচ্ছা, এ তো মিসেস নম্রতা। আপনি এখানে এই অবস্থায়? আমাদের বাড়ি থেকে বেরিয়ে এইখানে রাস্তায়? তোমার সহ্য হলো না, তাই না? দয়া করে এখান থেকে সরে যাও, না হলে মিডিয়ার লোকেরা এখানে যে কোনো সময় চলে আসতে পারে, কারণ তুমি তো ওদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমায় যদি এই অবস্থায় ওরা দেখে তাহলে কালকের নিউজ পেপারে ফ্রন্ট পেজে স্টোরি হবে, আমাদের মহান নম্রতা ম্যাম উনি মিসক্যারেজের আঘাতকে সহ্য করতে পারেননি আর তাই মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই দয়া করে এখান থেকে উঠে পড়ো। ডোন্ট টাচ মি, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। তোমার আসল রূপটা আমি দেখে নিয়েছি মিস্টার অদিত। বাকিদের তুমি বোকা বানাতেই পারো, কিন্তু আমি জানি তুমি আসলে কত বড় ঠগ, জোচ্চোর আর নিচু মনের মানুষ। তোমার জয় নিয়ে তুমি অহংকার করছো তো, কিন্তু মনে রেখো এটা তোমার জয় নয়, তোমার ধ্বংসের দিকে এটা তোমার প্রথম পদক্ষেপ। রাবণের অহংকারও কিন্তু বেশি দিন টেকেনি, আর তুমি তো মানুষ মাত্র। আমার সাথে করা প্রত্যেকটা অন্যায়ের জবাব তোমাকে দিতেই হবে মিস্টার অদিত। আরে আমি তো ভয় পেয়ে গেলাম। সময়ের অপেক্ষা তুমি করো না নম্রতা, কারণ সময়কে আমি নিয়ন্ত্রণ করব। একবার যদি আমি ইলেকশন জিতে যাই, তারপর এই সীতাই রাবণের লঙ্কা থেকে কোনোদিনও পালাতে পারবে না। তোমাকে এমন ভাবে টেনে নিয়ে আসবো যে পালিয়ে যাওয়ার আগে তুমি কেঁপে উঠবে। তোমার এই বড় বড় কথা বন্ধ করো পলিটিশিয়ান মিস্টার অদিত। তোমার আসল রূপটা যদি একবার সবার সামনে চলে আসে, তাহলে জেতা তো দূরের কথা, আর কোনো দিন ইলেকশনে দাঁড়াতেই পারবে না। কি বলবে তুমি মিডিয়াকে? আর নিজেকে প্রমাণ করবে কি করে? মল্লিকার নাম নিয়ে? ওর নাম তুমি তোমার ফ্যামিলির লোকের সামনেই তো নিতে পারলে না। কি বলবে সবাই? ফার্ম হাউসে আমাকে মল্লিকার সঙ্গে দেখে তোমার মাথা গরম হয়ে গিয়েছিল, আর আমাদের মধ্যে ঝামেলা হয় আর সেখানে আগুন লেগে যায়, আর যে দুর্ঘটনায় তোমার মিসক্যারেজ হয়ে যায়। কিন্তু তুমি তো প্রেগনেন্ট ছিলেই না। তুমি আমার আর আমার ড্যাডের ক্ষমতা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আমরা তোমার থেকে অনেক বড় আর তুমি ছোট আমাদের সামনে। আরে এবার তো স্বীকার করে নাও, আমরা তোমার মিথ্যে মিসক্যারেজকে আর মিথ্যে প্রেগন্যান্সিকে এমন ভাবে সত্যি প্রমাণ করেছি যে তুমি নিজেকেও প্রমাণ করতে পারছো না যে তুমি প্রেগনেন্ট ছিলে না। তুমি জানো অদিত, সবচেয়ে বড় বোকা মানুষটাকে, যে অন্যদেরকে বোকা ভাবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার জন্য, কারণ তোমার এই মুখোশটা খোলার জন্য ঠিক এই জিনিসটাই আমার খুব প্রয়োজন ছিল। এত কিছুর পরও ওর ঔদ্ধত্য কমেনি। হ্যাঁ দাদু, আমি আসছি। ওর হাতে ফোন ছিল, ও আমার সব কথা রেকর্ড করেনি তো? তোমার ফোনটা আমাকে দাও। তুমি আমার কথাগুলো রেকর্ড করোনি তো? হ্যাঁ, আমি তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করেছি, কারণ এইবার অসুস্থ হওয়ার পালা তোমার। তোমার আসল রূপটা এবার আমি সবার সামনে আনবই, কারণ তোমার বিরুদ্ধে আমার কাছে এখন প্রমাণ আছে।
তোমার এত বড় সাহস যে তুমি আমার সঙ্গে গেম খেলছো? ছাড়বো না আমি তোমাকে। এবার আমি তোমাকে ছাড়বো না। তোমার আসল রূপ এবার সবার সামনে আমি আনবই। এইটা ভুলে যাও না অদিত যে আমি একজন জার্নালিস্ট, আর স্টিং অপারেশন করা ফোনটা আমাকে দাও। দাও বলছি, ছাড়ো ছাড়ো বলছি। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে শেষ করে ফেলবো আজকে। অপারেশন করবে, আমার নাম আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার মাঝখানে যে আসবে তার আমি এই অবস্থায় করব। আমি কিছুতেই হারবো না। অদিতের মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেবো। দাদু, দিদা, মাম্মা, বাবা, তোমাদের সবার জন্যে
আমি সত্যিটা সবার সামনে প্রমাণ করেই ছাড়বো, আর এই লড়াইটা আমি জিতে দেখাবই। আমি বলছিলাম কি, বৌদি কিন্তু একদম ঠিক বলেছে। নম্রতার ওজনের সমান অন্নদান করলে নম্রতার সব বিপদ দূর হবে। নম্রতা, নম্রতা, আরে মা, এইসব নোংরা তোর শরীরে কেমন করে এটা হলো? আরে আগে ওকে বসাও না। বল না কি হয়েছে। আমি একটা চাদর নিয়ে আসি। আরে কি হয়েছে সেটা একটু বল না রে মা, বল না মা, কি হয়েছে? আরে কি হয়েছে আমি ঠিক আছি। মা, রেণুকা কিছু বলেছে নাকি? আর নাকি অদিত এসেছিল? অদিত কিছু করেছে নাকি? আরে বল না কি হয়েছে ঘটনাটা। আমি কিচ্ছু বলবো না এখন, আমার কথা কেউ বিশ্বাস করবে না। নম্রতা বল না সোনা, কি হয়েছে? আরে বাবা ছাড়ো না এসব। বেচারির কি অবস্থা হয়েছে, পুরো ভিজে গেছে। ওর তো জ্বর এসে যাবে। ওর পোশাকটা পাল্টে আগে ওকে এক গ্লাস গরম দুধ দাও। মিসক্যারেজ হওয়ার জন্য ওর শরীর দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় তো মেয়েদের শরীর আরো তাড়াতাড়ি খারাপ হয়। আমি একদম ঠিক আছি দাদু। ঈশানের মা কিচ্ছু করেনি, কাদায় আমার পা পিছলে গেছিল। আরে মা, নম্রতা, মা, নম্রতা। ভাই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমাদের নম্রতা খুব সাহসী, ওকে একটু সময় দে, তারপর জিজ্ঞেস করিস। এর সাথে খারাপ কিছু হয়েছে দাদা, কিন্তু ও আমাদের বলতেই চায় না সেটা। কারণ এটাও বিশ্বাস করে যে আমরা ওর কথায় মোটেই ভরসা রাখি না। তোর জন্য আমি বিধবা হয়ে গেলাম, চাইলেও তোকে আমি আশীর্বাদ করতে পারবো না নম্রতা। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। একবার যদি আমি ইলেকশন জিতে যাই, তারপর এই সীতাই রাবণের লঙ্কা থেকে কোনোদিনও পালাতে পারবে না। তোমাকে এমন ভাবে টেনে নিয়ে আসবো যে পালিয়ে যাওয়ার আগে তুমি কেঁপে উঠবে। এমনিতেই ওর শরীর দুর্বল। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। না নম্রতা, না, তুই কিছুতেই হারতে পারিস না। সাহস রাখ মনে, সাহস রাখ। তোকে আরো শক্ত হতে হবে, লড়তে হবে। না না, নম্রতা, নম্রতা। নম্রতা, তুই ঠিক আছিস তো? তোর ফোনটা কেন বন্ধ? ঈশান কখন থেকে তোকে কল করছে, কথা বলে নে। যদি আপনারা এটা না চান যে আমি সবার সামনে আপনার নাতনির কুকীর্তির কথাগুলো তুলে ধরি, তাহলে ওকে দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। ঈশান। হ্যালো নম্রতা, আমি কতক্ষণ ধরে ফোন করছি, ফোনও যাচ্ছে না, কথাও হচ্ছে না কোনো। আজকের পর থেকে আর কোনোদিন ফোন করবি না তুই আমায়। এইটাই শেষবার আমি তোর সাথে কথা বলছি, বুঝেছিস? নম্রতা, কি হয়েছে, ব্যাপারটা খুলে বল। যদি কিছু হয়ও তাহলে তুই আমায় জিজ্ঞেস করার কে রে? হ্যাঁ ঈশান, তোকে আমি আগে অনেকবার বুঝিয়েছি, আজকে আবার বোঝাচ্ছি আমি তোকে। আমি চাই না তোর বন্ধুত্ব, আর না চাই আমি তোর সহানুভূতি। আজকের পর থেকে না তুই আমার সাথে কথা বলবি, না তোর মুখ দেখাবি, না আমার সাথে কথা বলার চেষ্টা করবি, আর না তুই আমার সামনে আসবি। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আর আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নম্রতা, এক মিনিট আমার কথাটা শোন। আরে
একটু আগেই তো দেখা হলো, সব কিছু তো ঠিকই ছিল। কিছু তো একটা হয়েছে, একটা কিছু ঘটেছে যেটাও আমাকে বলছে না। এভাবে নম্রতা আমার সাথে কখনো কথা বলে না। আমি জানি তোর আর ঈশানের মধ্যে সম্পর্ক নেই, তোদের পথ আলাদা। অন্যের রাগ ওর উপর কেন ফলাচ্ছিস? হ্যাঁ মা, এটা কোনো রাস্তা নয় দূরত্ব বাড়ানোর। তুই তো জানিস যে এখনো ও শুধু তোর কথাই ভাবে, কিন্তু তা সত্ত্বেও তুই এমন কিছু একটা করিস যে ওকে তোর মুখোমুখি এসে দাঁড়াতেই হয়। এছাড়া আর আমার কাছে কোনো রাস্তা নেই দিদা, না হলেও কোনোদিন আমায় ভুলতে পারবে না। আমি আর ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, কোনো রকমের না। ঈশান, তোকে মুভ অন করতেই হবে, এটাই সবার জন্য ভালো। আর সেই জন্যে তোকে আমার থেকে দূরে সরিয়ে দিতেই হবে। দিদা, নম্রতা কোথায়? দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। এই কেন এসেছিস এখানে? তোরা এখন কলেজে পড়িস না, ওর বিয়ে হয়ে গেছে, ওর পিছু ছাড় এবার। দিদা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কোথায় নম্রতা, কোথায়? দেখ ঈশান, কেন এরকম করছিস? এবারে তো ওর পিছু ছাড়। হিয়া খুব ভালো মেয়ে, তুই ওকে বিয়ে করে একটা সংসার পাত। কি কথা হয়েছে তোমার সাথে? অদিত কিছু বলেছে? দেখো ঈশান, নম্রতার শরীর ভালো নেই, ও বিশ্রাম নিচ্ছে। আর আমার কথায় কিছু মনে করো না, কিন্তু তুমি চলে যাও। আমি যাব না দিদা। নম্রতার সাথে আমি কথা না বলে, ওর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। ঈশান, ঈশান দাঁড়া। কি অবাধ্য ছেলেটা, কাউকে না জিজ্ঞেস করে ঢুকে গেল দেখা করার জন্য। যেতে দাও ওকে, হয়তো নম্রতা ওকে বলবে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। আমি ঈশানকে ওর জীবনটা নষ্ট করতে দেব না। ওর মনে আমার জন্য এতটা ঘৃণা তৈরি করব যে ও আর কোনোদিন আমার মুখ দেখতে চাইবে না। নম্রতা, নম্রতা, আমার কিছু কথা আছে, দরজা খোল। নম্রতা, তুই আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে নিজের মতো করে বাঁচতে দে, অন্য কারোর সাথে জীবনে এগোতে দে ওকে। কারণ তুই জানিস যে যতদিন তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছু ভাবতেই পারবে না। নম্রতা, কি হলো? দরজাটা একবার খোল। কেন তুই বারবার নিজের কষ্টের কথা ওর সামনে তুলে ধরিস? তুই তো জানিস যে ও এখনো তোর কথাই ভাবে। একবার আমার কথাটা শুনে নে। আমাকে একবার খুলে বল কি হয়েছে। একবার আমার সাথে কথা বল নম্রতা। নম্রতা। হ্যাঁ বল, কি দরকার? তোর ফোনটা কেন সুইচড অফ? কিছু হয়েছে তোর সাথে? অদিত কিছু বলেছে? আমি কিছু করেছি? একবার আমার সাথে কথা বল নম্রতা। তোকে আমি কতবার বলেছি ঈশান, এখন আমাদের দুজনের রাস্তা আলাদা। কেন তুই বারবার ফিরে আসিস আমার জীবনে? কেন তুই নিজের জীবনটা নষ্ট করছিস আর আমারও? তোর জন্য আমি বিধবা হলাম, আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল, আমার ছেলেটা বেঁচে থেকেও যেন বেঁচে নেই। দেখ, আমার জন্য রণধীর আঙ্কেল এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, মল্লিকার বিয়ে ভেঙে গেছে, আর তোর জীবনটা আমি শেষ করে দিয়েছি। তাও কেন তুই আমার কাছে ফিরে আসছিস? আমার বিরক্ত লাগছে ঈশান, বিরক্ত লাগছে আমার এই ব্যাপারটা। তোর কি জীবনে আর কোনো কাজ নেই যে সারাদিন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিস? নম্রতা, তুই কেন বুঝতে পারছিস না ঈশান যে আমরা দুজন একে অপরের জন্য নই? তাড়াতাড়ি এই সত্যিটা মেনে নে, নিজেও শান্তিতে বাঁচ আর আমাকেও শান্তিতে বাঁচতে দে। নম্রতা, তোর যা বলার, তোর যা শোনানো তুই শুনিয়ে নে, কিন্তু আমার কথাটা শুনে নে একবার। একবার সামনে বসে কথা বলতে দে আমাকে। নম্রতা, আমি শুধু দেখতে চাই তোকে, এটুকু তো আমার প্রাপ্য। নম্রতা, অধিকার? কিসের অধিকার? আর কেনই বা দেব? ঈশান, আমি তোকে আগেও অনেকবার বলেছি আমার জীবনে আর তোর কোনো জায়গা নেই।
এভাবে বলিস না, আমি শেষ হয়ে যাব নম্রতা। আমি জানি তোর ওপর আমার কোনো অধিকার নেই, কিন্তু তোর যে স্মৃতিগুলো আমার কাছে আছে, যে সময়টা তোর সাথে কাটিয়েছি, সেই সময়টা তো আমার কাছেই আছে। সেটাকে অন্তত কেড়ে নিস না। সেই সময়গুলোকে, সেই স্মৃতিগুলোকে আমি আমার থেকে আলাদা করতে পারবো না নম্রতা। আমরা দুজন দূরে আছি, নদী সেই দুটো পাড়ের মতন, যারা পরস্পরের কাছে থেকেও পরস্পরের থেকে অনেক দূরে, কিন্তু আমি অন্তত তোর কেয়ারটুকু তো করতে পারি, তোর সাথে দুটো কথা তো বলতে পারি, তোর সাথে এক জায়গায় বসতে তো পারি। এতটা তো অধিকার আছে আমার, তোকে আগলানোর অধিকার তো আছে আমার। ঈশান, তুই সত্যি সত্যি আমাকে বাঁচাতে চাস তো? হ্যাঁ নম্রতা। তাহলে আমায় কথা দে, তুই যদি তুই আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিস, তাহলে তুই আজ আমায় কথা দিবি। বল ঈশান, আমায় কথা দিবি তো? আমার সম্মান রাখবি তো? আমি যা বলবো সেটা করবি তো ঈশান? হ্যাঁ নম্রতা। তুই তো জানিস, তুই বললে আমি তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আগামী 2 দিনের মধ্যে ঈশান হিয়ার সাথে ওর জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি চাইলেও তোর এই কথায় বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুই আমায় প্রমাণ দে। প্রমাণ? কিসের প্রমাণ? এই কথাটার প্রমাণ যে তুই লাইফে মুভ অন করছিস। ঈশান, তুই যদি আমার কথার একটু মূল্য দিস, তাহলে আমি যা বলবো তুই তাই করবি। আর ঠিক 2 দিন পরে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা বেছে নেওয়ার দিন। আমি চাই যে ওই দিন তুই আমাদের ভালোবাসার অধ্যায় বন্ধ করে আর নিজের জীবনটা নতুন করে শুরু করবি হিয়ার সঙ্গে। আমি চাই যে এই ভ্যালেন্টাইন্স ডেতে তুই হিয়াকে প্রপোজ করবি আর ওকে তোর জীবন সঙ্গী বেছে নিবি। আমি শুধু এইটুকুই চাই। এইটা তুই আমার জন্য করতেই পারিস, বল? তুই জানিস নম্রতা, আমার জীবনে যদি কিছু গুরুত্বপূর্ণ থেকে থাকে তাহলে সেটা তুই। তোর থেকে বেশি আমি আমার জীবনে কখনো কোনো জিনিসকে বেশি প্রাধান্য দিইনি, নিজেকেও না। আর আজকে তুই আমাকে বলছিস যে আমি অন্য কাউকে বিয়ে করে নেব, অন্য কাউকে প্রপোজ করব। আমি জানি যে তুই আর আমার নেই নম্রতা, কিন্তু আমি তো সবসময় শুধু তোরই ছিলাম, আর আজও আছে। দেহগুলো আলাদা হয়ে যায় নম্রতা, কিন্তু আমাদের যে আত্মাটা, ওটা কখনো আলাদা হয় না। ওটা সবসময় আমাদের সাথেই থাকে নম্রতা। ঠিক আছে, যদি তুই সেটাই চাস যে আমি মুভ অন করি, যদি তুই চাস যে আমি জীবনে আমি সেই সমস্ত কিছু করি যেগুলো আমার করা উচিত, তাহলে ঠিক আছে। তুই গল্পটা বদলাচ্ছিস তো, আমি চরিত্র বদলে দেব।
আমি জানি ঈশান, সেই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোর জীবনটা নতুন করে শুরু করতে বলছি, সেই ভ্যালেন্টাইন্স ডে আমাদের দুজনের জন্য কত স্পেশাল ছিল। ওটা She loves me. She loves me a lot. She loves me a lot. শাবাশ, টসে হেডও আমার, টেলও আমার। তাছাড়া আবার কি? She loves me too much. না আসলে ভ্যালেন্টাইন্স ডের আইডিয়াটা ভালোই। আশেপাশে কেউ নেই, শুধু তুই আর আমি। উদ্দেশ্যটা কি? না মানে আমি তো বলছিলাম যে তুই আর আমি। না একটা লোক নেই কেন এখানে? তুই শুধু রোমান্টিক হতে পারিস। না আমি রোমান্টিক। ঈশান। নম্রতা। ঈশান। নম্রতা। ঈশান। নম্রতা কি করছিস তুই? তোকে আমি কতবার বলেছি ঈশান, এখন আমাদের রাস্তা আলাদা। কেন তুই নিজের জীবনটা নষ্ট করছিস আর সাথে আমারও? আমার প্রমাণ চাই, এই কথাটার প্রমাণ যে তুই লাইফে মুভ অন করছিস। তোর তো প্রমাণ চাই নম্রতা। আমি দেবো তোকে প্রমাণ। Come in. হিরো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তুমি হঠাৎ করে আমার বাড়িতে, কি ব্যাপার? তুমি এখানে এসো, বসো 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 না। আরে বসো 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 বসো। তুমি একদম ঠিক সময় এসেছো। তোমাকে দেখেই আমার মনে একটা কবিতা এলো, আর সেটা হলো যে তুমি এলে আমার বাড়ি, আর তারপর সামথিং সামথিং যেন ছিল। সরি, ভুলে গেছি, বাট ভালো করেছো চলে এসেছো। আর তুমি জানো হিরো, এই সব জিনিসপত্র আজকেই এসেছে। আমি কবে অর্ডার করেছিলাম জানো? আমি তোমাকে দেখাচ্ছি আমি কি কি অর্ডার করেছিলাম। হ্যাঁ, দেখাতেই ভুলে গেছি তোমাকে। এক মিনিট বসো, ভীষণ কিউট। এই দেখো, ঈশান আর এটা হিয়া। সুন্দর না? আমি একদম এরকমই সেম টু সেম তোমার জন্য অর্ডার করেছি, কিন্তু তোমার যদি এক্ষুনি দরকার হয় তুমি এটাও নিয়ে যেতে পারো। এবার তুমি আমাকে এটা বলো, আমার পুরো শপিং তোমার কেমন লাগলো? মানে অল ওভার, আমার জামা কাপড়, হিলস, ব্যাগ, ক্যাপ, মানে যা যা তোমাকে দেখালাম। কি চাও তুমি? হ্যাঁ, আজকাল তো সবাই এমনি চাইছে যে আমি মুভ অন করি। আমিও সেটাই চাই যে আমি মুভ অন করি, কিন্তু এসব কিছু খুব সুন্দর। দামি জামা কাপড়, এসব জিনিসপত্র খুব দামি নিশ্চয়ই। হ্যাঁ, এই সব কিছুর মূল্য আমার 2 মাসের স্যালারি। এই 9,999, 12,999, 13,000 ড্রেস, এটা এই 10,000। আই থিঙ্ক এই সব কিছু 1-1.5 লাখের হবে, বা তার থেকে বেশিও হতে পারে। আরে তুমি ক্যানাডার একজন বড় বিজনেসম্যানের মেয়ে, আর আমি কি একটা পুলিশ অফিসার। আজকে ট্রান্সফার এখানে হলে কালকে ওখানে, পরশু অন্য কোথাও 1000টা ট্রান্সফার হবে আমার কাছে এত টাকা নেই যে তোমাকে এসব লাক্সারি দিতে পারবো। আমার জন্য আমার জীবনের মানে কি জানো? শুধু প্রয়োজন পূরণ করা, আর তোমার জন্য এই বিলাসিতা। ব্যাপারটা এরকম না যে তুমি বাজে মেয়ে, তুমি ভীষণ ভালো মেয়ে হিয়া। সত্যি, আমার মা তোমায় পছন্দ করে, মল্লিকাও পছন্দ করে। আমি জানি আমার জন্য তোমার কিছু অনুভূতি রয়েছে। যখনই আসি তখন হিরো চলে এসেছে, কখনো গাড়ির পিছনে, কখনো অন্য কোথাও। কোথায় গেল ওটা? এই যে, কি বলছিলে তুমি?
এটা আমি আর এটা তুমি। এটা শুধু তুমি, আর এখানে দাঁড়িয়ে এটা আমি। আমরা দুজন দুটো আলাদা আলাদা মানুষ হিয়া, আর দুটো ভিন্ন মানুষ এক হয়ে যাবে কিভাবে? না, আমার রাস্তাটা জানা আছে যে তুমি আমার জীবনে এলে আমি মুভ অন করতে পারবো, সবকিছু ভুলে যাব। কিন্তু তুমি ঈশান, 1 সেকেন্ড। কি হয়েছে? তুমি হঠাৎ করে এই সব কথা বলছো কেন? হোয়াট ইজ রং উইথ ইউ? না না, আমার কিছু হয়নি। আমার যদি কিছু হয়েও যায় তাতে কার কি যায় আসে? কিন্তু আমার যায় আসে। আমার যায় আসে হিয়া, যে আমার মুভ অন করার চক্করে তোমার মন যদি ভাঙে তাহলে তোমার মন যেন না ভাঙে। অ্যাকচুয়ালি কারোর মনেই যেন না ভাঙে। ঈশান, আই এম রিয়েলি ভেরি সরি। আমার তোমাকে ওভাবে বলা উচিত হয়নি। আমি শুধু ভাবলাম তুমি এর থেকে বেশি কিছু বললেও আমার কিন্তু খারাপ লাগতো না। ইটস ওকে। ঈশান, তুমি জানতে চাও তো যে একজন রিচ বিজনেসম্যানের মেয়ে একটা নর্মাল গভর্নমেন্ট সার্ভিস করা ছেলের সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবে কিনা? আমার কাছে এটার উত্তর আছে। ওয়েট। এটাই হলো আমার উত্তর হিরো। তুমি জানো হিরো, এসব বিলাসিতা নয়, আমার তোমাকে চাই। আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি চাই সবাই তোমাকে ঈশান আর আমাকে হিয়া বলে নয়, বরং আমাদের হিয়া ঈশান বলে চিনুক। পর্যন্ত ভুলে গিয়েছিস একমাত্র হিয়াই আছে যে তোকে আবার বাঁচতে শেখাতে পারে। ওকে নিজের জীবনে আসতে দে বাবা। আমি চাই যে তুই হিয়াকে প্রপোজ কর আর ওকে তোর জীবন সঙ্গী বানিয়ে নে। এই নাও চা। নম্রতা, কেমন আছিস মা? ঠিক আছিস তো? আরে এটা কোনো জিজ্ঞাসার বিষয় হলো? দেখে কি বুঝতে পারছো না তুমি যে আমাদের মেয়েটা এখন কতটা খুশি? হ্যাঁ, আরে আয় মা, আয় আয় আয়। আরে পরোটা দারুণ হয়েছে, খেয়ে নে। না দাদু, আমার খিদে পাইনি আর আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস নম্রতা? আজকে তো ইলেকশন, তাই আমি ভোট দিতে যাচ্ছি।
আর ঠিকই তো, আমাদের তো ভোট সবার দেওয়া উচিত, এটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু জলখাবারের পরে, খাওয়ার পরে আমি সবাইকে ভোট দিতে নিয়ে যাব। ঠিক আছে, তোমরা পরে একসাথে চলে এসো, আমি এখন যাচ্ছি। আরে দাঁড়া না মা, আমিও যাচ্ছি। দাঁড়া, একটা পরোটা রোল করে দিচ্ছি, বাইরের কিছু খাবি না। আচ্ছা, ওয়ার্ড নম্বর 36 থেকে কিছু ঝামেলার খবর আসছে, চেক করে নাও একবার। মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত জিন্দাবাদ। আর আপনি কি সবার সমর্থনে সরকার গঠন করতে পারবেন? মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত থ্যাংক ইউ। মিস্টার অদিত জিন্দাবাদ, 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 মিস্টার অদিত। কেমন চলছে সবকিছু? মিস্টার অদিত ডিউটি মন দিয়ে করো। মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত জিন্দাবাদ, মিস্টার অদিত জিন্দাবাদ। কি বলতে চাইছিস তুই? মানে এটাই যে কোনো গন্ডগোল যেন না হয়। মিস্টার অদিত, এখন আমি তোর বডিগার্ড নই, তাই নিজের ক্ষমতা বুঝে কথা বল। একবার আমার ক্ষমতা দেখানো শুরু করলে তোর বডিকে গার্ড করার জন্য কেউ আসবে না। কি দারুণ বললে এসপি ঈশান, মুখে একরকম আর মনে একরকম। বাজে কথা বলা বন্ধ কর। তা না হলে কি করবি তুই? করলে তো আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো নাটক চাই না। আর ততদিন মজা করে নে যতদিন নম্রতা চুপ আছে, আর তারপর তো আমি তোকে দেখাবো যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। আরে ভারসাম্যহীন গার্লফ্রেন্ডের বোকা বয়ফ্রেন্ড নম্রতাকে ওর পরিবারের সামনে ওকে মেন্টাল পেশেন্ট প্রুভ করেছি, সেখানে বাকিরা তো কিছুই না। আর এবার মিস্টার অদিত এমএলএ অদিত হতে চলেছে। নম্রতা এমনিতেই মিসক্যারেজের দুঃখে মাথা ঠিক নেই। এই সময় একমাত্র তুই শুধু ওকে সিরিয়াসলি নিতে পারবি, আর কেউ না। ঈশান, আমি তোমার জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি, খাও। এখন না। তুমিও খাও না অদিত। থ্যাংক ইউ সো মাচ। কেউ তো জানে ওর মুখ কি করে বন্ধ করা যায়। অবশ্য আমি কিন্তু অনেক রকম উপায় জানি মানুষের মুখ বন্ধ করে দেওয়ার। ওয়েল মিস্টার অদিত, দ্যাটস মাই মম। তুমি নিজেই ভেবে দেখো, শুধুমাত্র একটা কানাডার পিআর এর জন্য তোমার বিয়ে তার নিজের মেয়ের সঙ্গে দিয়ে দিতে পারে, তাহলে নিজের উদ্দেশ্য পূরণের জন্য সে আরো কত কিছু করতে পারে। এটা কি হলো? ছাড়ো না তুমি। এই দেখো, আমি আন্টির থেকে শিখে সেম একরকম স্যান্ডউইচ বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। পরে, এখন না।
আর 2 দিন পরে ভ্যালেন্টাইন্স ডে আছে। আমি চাই যে তুই এই ভ্যালেন্টাইন্স ডেতে তুই হিয়াকে প্রপোজ কর আর ওকে তোর জীবন সঙ্গী বানিয়ে নে। চল মা, বাড়ি যাই, চল। না দাদু, আমাদের আগে হসপিটাল যেতে হবে, একটা জরুরি কাজ আছে। দাদু, এই ওই নার্সটা, ওই আমায় প্রতিদিন ইঞ্জেকশন দিত। আই এম সরি ম্যাম, বাট আপনি ভেতরে যেতে পারবেন না, ভেতরে যাওয়া অ্যালাউড নয়। হ্যাঁ মা, ও তো সেই মেয়েটা যখন তুই ফার্ম হাউসের অ্যাক্সিডেন্টের পর এখানে ভর্তি হয়েছিলিস না, এই তো তোকে দেখাশোনা করতো। এখন ওই আমাদের সত্যিটা বলবে দাদু। শুনুন, কি হলো? আপনি আমাকে এইভাবে দেখছেন কেন? দেখে ভালো লাগছে যে আপনি ঠিক আছেন। থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমাকে চিনতে পেরেছেন। দাদু, ইনি সেই নার্স, উনি আমাদের সব সত্যিটা বলবেন। সিস্টার, আপনি ওসব ছাড়ুন, আগে আপনি এটা বলুন যে আপনি ঠিক আছেন তো। এটা জেনে খুব খারাপ লেগেছে যে আপনি আপনার সন্তান হারিয়েছেন। 1 মিনিট, এইসব কি বলছেন আপনি? আপনি ওদের সাথে হাত মিলিয়েছেন? কত টাকা দিয়েছে ওনারা আপনাকে? কত টাকায় ডিল ডান হয়েছে? মামা, মাথা ঠান্ডা কর। না দাদু, না দাদু, আমি ছাড়া এই নার্সটাই একমাত্র সব সত্যিটা জানে। উনি একমাত্র প্রমাণ আমার কাছে। দাদু দেখুন, আপনি জানেন ওরা আমার সাথে কি করেছে। মিস্টার অদিত আর ওনার বাবা আমাকে বেসমেন্টে লক করে রেখেছিল, আমি যাতে পালাতে না পারি তাই আপনাকে রাখা হয়েছিল। আপনি আমাকে প্রত্যেকটা দিন ঘুমের ইঞ্জেকশন দিতেন। বলুন প্লিজ, আমার দাদুকে বলুন, প্লিজ প্লিজ আমার দাদুকে বলুন আসল সত্যিটা কি। আপনি সমস্ত সত্যিটা জানেন। প্লিজ সিস্টার, প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমার দাদুকে সমস্ত সত্যিটা বলুন। আপনি জানেন তো ওখানে কি ঘটেছিল? দেখুন, আমি কিচ্ছু জানি না। দেখুন, আমার সত্যিই মনে হচ্ছে যে আপনি আঘাত পেয়ে উল্টোপাল্টা কথা বলছেন। আপনি প্লিজ ওনাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। আমি বলা বন্ধ করুন, আপনি মিথ্যা বলা বন্ধ করুন। দেখুন, আপনি সত্যিটা জানেন, সত্যিটা বলুন। ওদেরকে সাহায্য করে আপনার কোনো লাভ হবে না। ছেড়ে দেখে একবার আপনি সত্যিটা বলুন। আরে ছাড় না ওকে। সত্যি না বললে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। অদিতের সাথে আপনার সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবো। ছাড়বো না আমি আপনাকে। আমি সত্যিটা ঠিক খুঁজে বের করবো। ছাড়বো না আমি। ছাড়বো না আমি আপনাকে। দাদু, ও মিথ্যা